আকাশবাণী শিলচর আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত সময়ের মধ্যে সরকার নিযুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে তোলার প্রয়াস অব্যাহত রেখেছে বলে প্রকাশ। আসাম বিধানসভায় অর্থমন্ত্রী অজন্তা নেওগের 2024-25 অর্থবছরের বাজেট দাখিল। বাজেটে যুবক যুবতীদের সুবিধার্থে 35,000 নতুন চাকরি প্রদানের প্রস্তাব। এনআরসির জন্য 27 লক্ষ লোকের আধার পঞ্জীয়ন বন্ধ থাকার বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনা হয়েছে এবং শীঘ্রই বিষয়টি সমাধানের আশা রয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। এবং চলতি বছরের উচ্চতর মাধ্যমিক পরীক্ষা আজ থেকে আরম্ভ। পরীক্ষায় মোট 2,80,216 জন পরীক্ষার্থী অবতীর্ণ। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তার সরকার নিযুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করে তুলেছে। তিনি বলেন যে সরকার নির্ধারিত সময়ের মধ্যেই নিযুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে তোলার প্রয়াস করছে, যাতে সকলেই নিজ নিজ যোগ্যতা প্রদর্শন করার সমান সুযোগ লাভ করতে পারেন। রোজগার মেলার অধীনে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে 1 লক্ষেরও অধিক নবনিযুক্ত প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ করে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন যে প্রত্যেক যুবক যুবতীর পরিশ্রম করলে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে বিশ্বাস রয়েছে। শ্রী মোদী বলেন যে তার সরকার 10 বছরের পূর্বের সরকারের 10 বছরের সময়কালের তুলনায় 1.5 গুণ অধিক সরকারি নিযুক্তি প্রদান করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ভারতবর্ষ হচ্ছে বিশ্বের 3য় সর্ববৃহৎ স্টার্ট আপ পরিবেশতন্ত্র। দেশে বর্তমানে প্রায় 1,25,000টি স্টার্ট আপ রয়েছে এবং এই স্টার্ট আপগুলি যুবক যুবতীদের জন্য বেশ কিছু নিয়োগের সৃষ্টি করেছে বলেও তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন যে বিকশিত ভারত সংকল্প যাত্রায় প্রত্যেক সরকারি আধিকারিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আজ নিযুক্তিপত্র লাভ করা 1 লক্ষ প্রার্থী এই যাত্রায় নতুন শক্তি যোগ করবে। তারা যে বিভাগেই যোগদান করুন না কেন, তাদের সকলের প্রচেষ্টা দেশ গঠনের স্বার্থে উৎসর্গ হবে বলেও তিনি উল্লেখ করেন। তাদের দক্ষতা বিকাশের জন্য সরকার কর্মযোগী ভারত পোর্টাল চালু করেছে বলেও প্রধানমন্ত্রী জানান। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নতুন দিল্লির কর্মযোগী ভবনের সংহত প্রাঙ্গণের প্রথম পর্যায়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ বিধানসভায় 2024-25 অর্থবছরের জন্য বাজেট দাখিল করেন। বাজেটে আসামের মোট ঘরোয়া উৎপাদন চলতি অর্থবছরে 6,43,000 কোটি টাকা হবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া আগামী 3 বছরের মধ্যে আসাম 10 লক্ষ কোটি টাকার অর্থনীতিতে বিকশিত হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে। এই বাজেটে কন্যা শিশু ও মহিলা সবলীকরণ, যুবক যুবতীর দক্ষতা বিকাশ ও অমৃতকালে প্রত্যাশা পূরণের লক্ষ্যে বেশ কিছু উন্নয়নমূলক প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে কন্যা শিশুর উচ্চশিক্ষায় সহায়তার জন্য 240 কোটি টাকা প্রদান করার প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে অরুণোদয় 2য় পর্যায়ের প্রকল্পের অধীনে দিব্যাঙ্গ, রূপান্তরকামী ও অন্যান্য সকলকে অন্তর্ভুক্ত করার জন্য 3,800 কোটি টাকা প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে 2.5 লক্ষ অতিরিক্ত হিতাধিকারী অন্তর্ভুক্ত করে রাজ্যের 30 লক্ষেরও বেশি পরিবারকে অরুণোদয় প্রকল্পের সুবিধা সম্প্রসারিত করা হবে। আসাম মাইক্রোফাইন্যান্স প্রকল্পের অধীনে 12 লক্ষ ঋণগ্রস্ত মহিলাকে ঋণ থেকে মুক্ত করার জন্য 550 কোটি টাকা ও রাজ্যে আত্মনির্ভর অভিযানের অধীনে 1 লক্ষ যুবক যুবতীকে সহায়তা করার জন্য 1,010 কোটি টাকা প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে গ্রামাঞ্চলের আত্মসহায়ক গোষ্ঠীর 39,67,743 জন সদস্যকে 10,000 টাকা করে শিল্প তহবিল প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। শহরাঞ্চলেও এই অভিযানের অধীনে 2.5 লক্ষ আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যকে বাজেটে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে। আসামে অমৃতকালে প্রকল্প নির্মাণ ও আসাম মালা 2.0-র অধীনে সড়ক পরিকাঠামো নির্মাণের জন্য প্রস্তাব দেওয়া সহ চা বাগান সম্প্রদায়ের কল্যাণের জন্য বাজেটে প্রস্তাব রাখা হয়েছে। অমৃতকালে প্রকল্পের অধীনে 3,250 কোটি টাকা ব্যয়ে গৌহাটি চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পুনর্বিকাশ, 832 কোটি টাকা ব্যয়ে নেহেরু স্টেডিয়ামকে বিশ্বমানের ক্রীড়াক্ষেত্রে উন্নীতকরণ, 886 কোটি টাকা ব্যয়ে কাজিরাঙ্গা প্রাকৃতিক ইতিহাস সংগ্রহালয় স্থাপন, গহপুরে কনকলতা বিশ্ববিদ্যালয়ের জন্য 554 কোটি টাকা, আসাম রাজ্য চিড়িয়াখানা আধুনিকীকরণের জন্য 311 কোটি টাকা ও মা কামাখ্যা দিব্যলোক পরিযোজনার জন্য 498 কোটি টাকা প্রকল্পের ব্যয় ধার্য করা হয়েছে। সবুজ আসাম নির্মাণের লক্ষ্যে অমৃত বৃক্ষ আন্দোলনের অধীনে 3 কোটি গাছের চারা রোপণ ও সব ব্যক্তিগত ও সরকারি ভবনে বাধ্যতামূলকভাবে রুফটপ সোলার সংস্থাপনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
পুণ্যতীর্থ যোজনার অধীনে 25,000 যাত্রীকে রাম মন্দির দর্শন করানোর জন্য বাজেটে 25 কোটি টাকা ধার্য করা হয়েছে। গতকাল পেশ করা বাজেটে ক্রীড়াক্ষেত্রের বিকাশের জন্য বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। এর অধীনে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে যুব ক্লাবকে ক্রীড়া সামগ্রী ক্রয়ের জন্য 15 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুলিশ কর্মচারী ও তাদের পরিবারের বসবাসের সুব্যবস্থার জন্য রাজ্য সরকার আগামী 5 বছরে 10,000 নতুন গৃহ নির্মাণের প্রস্তাব আজ বাজেটে দেওয়া হয়েছে। শিশুদের কল্যাণের জন্য এবছর 1,250 কোটি টাকা ব্যয়ে পুনরায় 5,000টি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের প্রস্তাব বাজেটে দেওয়া হয়েছে। এছাড়া মাছ, ডিম ইত্যাদি উৎপাদনে রাজ্যের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করতে বাজেটে 25 কোটি টাকা ধার্য করা হয়েছে। আসাম পুলিশে অগ্নিবীরদের জন্য 10% পদ সংরক্ষণের প্রস্তাব আজ বাজেটে দেওয়া হয়েছে। বাজেটে প্রস্তাবিত অন্য আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুযায়ী যে কোনো পরিবারের সরকারি ক্ষেত্রে একজনও চাকরি করেন না এ ধরনের প্রার্থী নিযুক্তি পরীক্ষায় লাভ করা নম্বরের সঙ্গে অতিরিক্ত 5 নম্বর লাভ করবে। এর জন্য চলতি বছরে নতুন বিল উত্থাপনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে জাতীয় নাগরিকপঞ্জি এনআরসির চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ হয়নি। তিনি বলেন যে নাগরিক পঞ্জীয়ন এবং জাতীয় পরিচয়পত্র অধিনিয়ম 2023 অনুসারে চূড়ান্ত তালিকা প্রকাশের অধিকার ভারতের মহাপঞ্জীয়কের হাতে ন্যস্ত রয়েছে। বিধানসভায় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এনআরসির সত্যতা নিরূপণের জন্য আসাম সরকার কোনো ধরনের শপথনামা দাখিল করেনি। প্রায় 27 লক্ষ লোকের আধার কার্ড বন্ধ রাখার বিষয়টি সম্পর্কে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে বিষয়টি কেন্দ্রের নজরে আনা হয়েছে এবং এ সম্পর্কে শীঘ্রই সঠিক সমাধান হবে বলে আশা করা হচ্ছে। সরকার খুব শীঘ্রই এই বিষয়টি সমাধানের ক্ষেত্রে প্রয়াস চালাচ্ছে বলেও তিনি জানান। রাজ্যে প্রায় 97,000 সন্দেহযুক্ত ভোটদাতা রয়েছেন বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান যে 1997 থেকে 2023 সাল পর্যন্ত 89,000 সন্দেহযুক্ত ভোটদাতার নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয়েছে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু এই পরীক্ষায় অবতীর্ণ হওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করে এক বার্তায় কঠোর পরিশ্রম ও নিষ্ঠা তাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। উল্লেখ্য, এবারের পরীক্ষায় মোট 2,80,216 জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছে। এবার কলা শাখায় 2,06,467, বিজ্ঞান শাখায় 55,287 জন, বাণিজ্য শাখায় 17,582 ও বৃত্তিমুখী শাখায় 880 জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছে। উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের পরীক্ষা নিয়ন্ত্রক পঙ্কজ বরঠাকুর প্রকাশ করা তথ্য অনুযায়ী 877টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ও 61টি মূল্যায়ন মণ্ডলে উত্তরপত্র পরীক্ষা করা হবে। গতকাল শুরু হওয়া উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা ও 16 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার জন্য প্রতিটি জেলায় পরীক্ষা আয়োজিত কেন্দ্রগুলির আশেপাশে প্রশাসন 144 ধারা জারি করে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। আগামী 13 মার্চ পরীক্ষা শেষ হবে। করিমগঞ্জ পৌরসভা সরস্বতী পূজার স্বচ্ছ, সবুজ ও বর্জ্যবিহীনভাবে আয়োজন করার ক্ষেত্রে নির্দেশাবলী জানিয়ে দেওয়া হয়েছে। করিমগঞ্জের পৌরপতি ও কার্যবাহী আধিকারিক একটি পত্রের মাধ্যমে বিদ্যালয়সমূহের পরিদর্শককে প্রতিটি বিদ্যালয়ে এই নির্দেশ জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। নির্দেশে প্রতিটি অনুষ্ঠান পরিবেশ বান্ধব সামগ্রীর প্রচার ও ব্যবহারের মাধ্যমে এবং বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করে আয়োজনের জন্য বলা হয়েছে। এছাড়া নির্দেশাবলীতে অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বার, অনুষ্ঠানস্থলের ভিতরে খাওয়ার স্থানে ও টয়লেটে পরিবেশ বান্ধব ও প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করতে বলা হয়েছে। করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট গত 5 জানুয়ারি জেলার কাটলতলী পুলিশ ওয়াচপোস্ট এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতিজনিত কারণে ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তা রাত 8:30 পর্যন্ত শিথিল করা হয়েছে। গত 8 ফেব্রুয়ারি জেলা ম্যাজিস্ট্রেটের এক আদেশ জারি করে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিলেন, কিন্তু বর্তমানে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 8 ফেব্রুয়ারি তারিখের আদেশের আংশিক পরিবর্তন করে 9 ফেব্রুয়ারি পৃথক একটি আদেশে ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে জারি থাকা নিষেধাজ্ঞা রাত 8:30 পর্যন্ত শিথিল করা হয়েছে। ফলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কাটলতলী পুলিশ ওয়াচপোস্ট এলাকায় ওই নিষেধাজ্ঞা প্রতিদিন রাত 8:30 থেকে ভোর 5টা পর্যন্ত বলবৎ থাকবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।